আচ্ছা আমরা ওয়াইন্ডিং, হ্যাঁ পিছনে কথা বলবো না, কারো যদি ক্লাস করতে ইচ্ছা না হয় চলে যেতে পারেন, পিছনে দেখে কথা বলবো না, ঠিক আছে? ফ্রাইডেতে আপনাদেরও টানা ক্লাস থাকে, আমাদেরও টানা ক্লাস থাকে, এক্সামও চলে আসছে, আমরা টাইম ওয়েস্ট করবো না, ঠিক আছে? কথা বলার সময় দিব। মাঝে মধ্যে দেখা যায় যে আমরা কি পড়ালেখার বাইরেও কথা বলি, তাই না? শুরু থেকেই এত নয়েজ করব না। যেই জিনিসগুলো পড়ানো হচ্ছে একটু কেয়ারফুলি বোঝার ট্রাই করেন, কারণ পরীক্ষায় কি এখান থেকেই কোয়েশ্চেন হবে, এক্সট্রা কিছু দেওয়া হয় না, যা পড়ানো হয় এক্স্যাক্ট সেগুলাই কি কোয়েশ্চেনও থাকে। যেহেতু আপনারা ফিজিক্যালি এক্সাম দিচ্ছেন, ভালোভাবে দেওয়ার ট্রাই করেন যাতে করে ভালো একটা গ্রেড অ্যাচিভ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা আমরা হচ্ছে ওয়াইন্ডিংয়ের চ্যাপ্টারটা পড়তেছিলাম। তুলনামূলকভাবে আমাদের ওয়াইন্ডিংয়ের চ্যাপ্টারটা একটু বড়, মানে আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম আপনাদের ফ্যাব্রিক 1-এর যে ইয়েটা আছে, কন্টেন্ট আছে, সেখানে কিছু আমাদের কি ইয়ার্ন প্রিপারেশন থাকে, যেমন ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং, এগুলো হচ্ছে কি ইয়ার্ন প্রিপারেশন। সো মিডের সিলেবাস কিন্তু এতটুকু পর্যন্তই থাকবে। মিডের পরে গিয়ে আপনারা হচ্ছে শিখবেন যে কিভাবে আসলে সুতাটা আমার লুমে দেওয়া হয়, শেডিং, পিকিং, বিটিং, ওই টার্মগুলো কিন্তু আপনারা মিডের পরে পাবেন। সো ওয়াইন্ডিং, সাইজিং, হ্যাঁ ওয়াইন্ডিংয়ের চ্যাপ্টারটা একটু বড়, ওয়ার্পিং আর সাইজিং অত বড় না, ওটাতে অত বেশি সময় লাগবে না। সো ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এতটুকু পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আমাদের আজকে হচ্ছে আমরা কিছু ইয়ে দেখব, ম্যাথমেটিক্যাল টার্ম দেখব, আর এটা দেখব। আমাদের এই টপিকটার নাম কি? অক্সিলিয়ারি ফাংশন ইন ওয়াইন্ডিং। অক্সিলিয়ারি ফাংশনের মধ্যে আমাদের কয়টা টার্ম আছে? 3টা। একটা হচ্ছে কি ক্রিলিং, একটা হচ্ছে ডফিং, আর একটা হচ্ছে কি পিসিং। ক্রিলিং, ডফিং আর হচ্ছে এখানে একটা স্কিমেটিক ডায়াগ্রাম আছে, যেটা দ্বারা আসলে ওইরকম কিছুই ক্লিয়ারলি বুঝতে পারবেন না। সমস্যা নাই, থাক, বোর্ড বেশি না দিলেই ভালো, বোর্ডটা বেশি না। আচ্ছা, তো ক্রিলিং, ডফিং আর হচ্ছে কি পিসিং, একটু ভালোভাবে বোঝার ট্রাই করেন এক্স্যাক্ট জিনিসটা কি। আমরা একটু ডেফিনেশনে যাই। আচ্ছা, ক্রিলিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে কি ক্রিলিং ইজ দ্য প্লেসমেন্ট অফ ফুল প্যাকেজেস ইন পজিশন রেডি টু বি আনউন্ড অ্যাজ পার্ট অফ দ্য ট্রান্সফার অপারেশন। জানি যে কথাটা দ্বারা আপনারা কি কিছুই বুঝেন নাই। সেকেন্ড লাইনটা পড়েন, অল্টারনেটিভ মিনিং ইজ দ্য রিমুভাল অফ এক্সস্টেড প্যাকেজ অ্যান্ড দ্য রিপ্লেসমেন্ট উইথ দ্য ফুল ওয়ান্স। এটা দ্বারাও কিছু বুঝেন নাই, সেটাও জানি। এখন আমরা একটু প্রিভিয়াস স্লাইডগুলোতে যাই। আমাদের ওয়াইন্ডিংয়ের একটা কনভেনশনাল মেশিনের ছবি দেওয়া ছিল না? এই যে এটা ওয়াইন্ডিং প্রসেসটা আমাদের কি ছিল? ইয়ার্নটাকে একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে কনভার্ট করা, সুইটেবল প্যাকেজে কনভার্ট করা। এখন প্যাকেজটা কি হবে? অবশ্যই লার্জার প্যাকেজ হবে। ধরেন আমি এই দুইটা দিয়ে আপনাদের এক্সাম্পল দিয়েছিলাম। ধরেন উপরের দিকে এই প্যাকেজটা আছে, নিচে কি এই প্যাকেজটা। সুতাটা কি করবে? এখান থেকে বড় প্যাকেজটার মধ্যে যাবে, ঠিক আছে? ছবিটাতে দেখেন এই জিনিসটাই কিন্তু দেখানো হইতেছে যে উপরে আমাদের একটা কি ইয়ার্নের প্যাকেজ আছে, এখান থেকে ইয়ার্নটা কোথায় যাচ্ছে? একটা লার্জার প্যাকেজে যাচ্ছে। ক্রিলিং জিনিসটা কি একটু বোঝার ট্রাই করেন। ক্রিলিংয়ের ক্ষেত্রে আমাদের যে ডেফিনেশনটা দেওয়া ছিল যে রিমুভাল অফ এক্সহস্টেড প্যাকেজ অ্যান্ড দেয়ার রিপ্লেসমেন্ট উইথ দ্য ফুল ওয়ান্স। তার মানে আমাদের প্যাকেজ যেটা থাকবে সেটাকে আমরা কি করব? চেঞ্জ করব। কোন প্যাকেজটাকে চেঞ্জ করব? রিমুভাল অফ এমটি প্যাকেজ,
মানে যে প্যাকেজটা আমার খালি হবে সেটাকে চেঞ্জ করব কিসের দ্বারা, একটা নতুন প্যাকেজের দ্বারা। এখন জিনিসটা যদি একটু প্র্যাকটিক্যালি মানে বোঝার ট্রাই করেন, এটা হচ্ছে একটা ছোট প্যাকেজ, এটা হচ্ছে একটা কি বড় প্যাকেজ, তাহলে কোনটার ক্যাপাসিটি বেশি? বড়টার, মানে হচ্ছে নিচে যেই প্যাকেজটা সেটার ক্যাপাসিটি বেশি, তাহলে আগে শেষ হবে কোনটা? ছোট প্যাকেজটা শেষ হবে। তাহলে আমি কোন প্যাকেজটাকে চেঞ্জ করব? ছোট প্যাকেজটাকে চেঞ্জ করব। ছোট প্যাকেজটা শেষ হবে মানে কি, এটার মধ্যে ইয়ার্ন পেঁচানো থাকবে, ইয়ার্নটা শেষ হয়ে যাবে। এখন উপরের এই ছোট প্যাকেজটা যদি মানে শেষ হয় তাহলে আমি কি করব? আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই খালি প্যাকেজটাকে সরায় ফেলবো এবং ইয়ার্ন সহ একটা ভরা প্যাকেজকে আমি কি করব? এখানে দিব। বুঝছি? তার মানে আমাদের এই যে ইয়েটা, উপরে একটা প্যাকেজ থাকে, ইয়ার্নটা কি হয় নিচের লার্জার একটা প্যাকেজে আসে, তাই না? ক্রিলিং জিনিসটা কি, এই যে উপরের যে প্যাকেজটা আছে সেটাকে আমি রিমুভ করব, মানে এমটি প্যাকেজটাকে রিমুভ করব এবং ফুল ওয়ান একটা প্যাকেজ এখানে দিব। এই প্রসেসটাকে বলা হয় কি? ক্রিলিং। তাহলে ক্রিলিং জিনিসটা কি বুঝতে পারছি? আপনারা যখন স্লাইড করবেন তখন ওখানে হচ্ছে দুইটা লাইন দেওয়া আছে, শেষের লাইনটা লিখলেই হবে। মানে হচ্ছে কি দুইটাই হচ্ছে ডেফিনেশন। সো অল্টারনেটিভ মিনিং যেটা সেটা আর কি একটু ইজিয়ার আছে, যে রিমুভাল অফ এক্সহস্টেড প্যাকেজ বা রিমুভাল অফ এমটি প্যাকেজ অ্যান্ড দেয়ার রিপ্লেসমেন্ট উইথ ফুল ওয়ান। তার মানে খালি প্যাকেজটাকে আমরা সরায় ফেলবো এবং ওটাকে রিপ্লেস করব কি দিয়ে? নতুন একটা প্যাকেজ দিয়ে। বুঝতে পারছি? এটা হচ্ছে ক্রিলিং। আচ্ছা, এখন আসি হচ্ছে একটু উল্টা টার্মে, যে এখান থেকে আমার ইয়ার্নটা কিসে যাচ্ছিল? লার্জার প্যাকেজে যাচ্ছিল, তাই না? এখন লার্জার প্যাকেজটাও তো আমার একটা সময় শেষ হবে, নাকি হবে না? আনলিমিটেড না, একটা সময় এই লার্জার প্যাকেজটার মধ্যে যখন ইয়ার্ন ক্যাপাসিটিটা ফিল আপ হয়ে যাবে, এইটাও কিন্তু আমার কি হয়ে যাবে? ফুল হয়ে যাবে। তখন আমি এটাকে কি করব? এক্স্যাক্টলি, হ্যাঁ বুঝতে পারছি। মানে এটার ক্ষেত্রে কাহিনীটা হচ্ছে কি, যে ইয়ার্নটা যেহেতু এখানে পেঁচাচ্ছে, এই প্যাকেজটা আমার ভরে যাবে, মানে ইয়ার্ন দিয়ে ভরে যাবে। তাহলে আমি যখন এটাকে চেঞ্জ করব, আমি কি করব? ফুল একটা প্যাকেজকে সরাবো এবং এমটি একটা প্যাকেজ দিব। তার মানে এখানে আমার কি হচ্ছে, এখানে ফুল প্যাকেজটাকে আমি রিমুভ করব এবং এমটি একটা প্যাকেজকে এখানে দিব। এই যে প্রসেসটা, এটাকে বলে কি? ডফিং। আর এটার কাজটা হচ্ছে করে কে? ক্রিলিং। ক্লিয়ার সবাই? হ্যাঁ, না না না, হ্যাঁ আপনি মনে রাখবেন, প্রসেসটা মনে রাখবেন, যে উপরে মানে আমাদের যেই শর্টার প্যাকেজটা ছিল, ওই প্যাকেজটা কি হবে? আমার খালি হবে। খালি প্যাকেজটাকে সরায় যে আমি ভরা প্যাকেজ দিচ্ছি সেটা হচ্ছে ক্রিলিং। আর ডফিং হবে কোনটা? নিচেরটার ক্ষেত্রে। হ্যাঁ, ভরা প্যাকেজটা চেঞ্জ করে আমি কি খালি প্যাকেজটা দিচ্ছি। এটা আমি আপনাদেরকে আসলে মাথায় ঢোকানোর জন্য ইজিলি বুঝাইলাম, কিন্তু খাতায় কি করতে হবে? ওই যে একটুখানি হ্যাঁ ডেফিনেশন আকারে লিখতে হবে। কিন্তু ক্রিলিং ডফিংটাই আমরা অনেকে বুঝি না, এই জন্য আর কি আমি আপনাদেরকে একটুখানি ক্লিয়ার করে দিলাম যে এমটি প্যাকেজটা সরাই আমরা ফুল ওয়ান প্যাকেজ দিচ্ছি, অথবা ফুল ওয়ান প্যাকেজটা সরাই এমটি প্যাকেজ দিচ্ছি। ঠিক আছে, এটা গেল ক্রিলিং আর ডফিং। পিসিং জিনিসটা কি? পিসিংটা হচ্ছে একদমই ইজি। এই যে ইয়ার্নটা ট্রান্সফার হচ্ছে, মানে ক্রিলিং থেকে আপনার ডফিং হচ্ছে, মাঝখানে কি ইয়ার্নটা ছিঁড়ে যেতে পারে না? ইয়ার্নটা যদি ছিঁড়ে যায়, ইয়ার্নটা কি হবে? দুইটা ভাগ হয়ে যাবে। ওই সময় কি করা হয়? জাস্ট দুইটা এন্ডকে নিয়ে এভাবে হ্যাঁ নট দেওয়া হয়। এই জিনিসটাই হচ্ছে কি? পিসিং। ঠিক আছে, এখন আমরা আবার একটু স্লাইডে যাই। স্লাইডে আপনার এই কথাগুলাই লেখা আছে, বাট ওগুলো হয়তো বা ফার্স্ট টাইম দেখলে আপনাদের একটুখানি ডিফিকাল্ট মনে হতে পারে। এই যে দেখেন, ডফিংয়ের ক্ষেত্রে কি বলা আছে? ডফিং ইজ দ্য রিমুভাল অফ নিউলি ওন্ড প্যাকেজ অ্যান্ড ইউজুয়ালি দ্য রিপ্লেসমেন্ট অফ দিস বাই এমটি প্যাকেজ। আর পিসিংয়ের ক্ষেত্রে বলছে কি, যে piecing is the connecting of the ends on the packages. This connection between the ends can be made by knotting, adhesion or welding. তার মানে এই তিনটা প্রসেস ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম। হ্যাঁ বলেন। এখানে তো
হ্যাঁ হ্যাঁ এটা তো ঘুরতেছে না, এখানে ব্যাটারিটা কেন? এখানে এটা ব্যাটারি তো ফেলে এটা রাউন্ড হবে না, ঘুরবে না। এখানে একটা আপনার ডিভাইস আছে, হ্যাঁ, যেটার মাধ্যমে এখানে যে এভাবে এভাবে ঘুরে ঘুরে পেঁচাবে। লাস্ট ক্লাসে আমরা দেখালাম না ব্যালুনিং ইফেক্ট, ব্যালুনিং ইফেক্টের মাধ্যমে হবে, ঠিক আছে? ওইটা তো হচ্ছে আপনার ওই যে অটোকোনার মেশিন, ওইটা হচ্ছে অটোকোনার মেশিন, ওইটাও ওয়াইন্ডিং, বাট এটা হচ্ছে কি কনভেনশনাল। ইউনিভার্সিটির ল্যাবগুলোতে আপনারা দেখবেন যে এই কনভেনশনাল মেশিনটাই থাকে আর কি। বুঝতে পারছি, ওইটা হচ্ছে অটোকোনার মেশিন। মানে আসলে প্রসেসটা সেমই, ওই যে আমাদের থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালে কিছুটা ডিফারেন্স থাকে না, এটা আর কি আমরা থিওরিটিক্যালি করতেছি কনভেনশনালটা, কারণ আপনাদের এই সাবজেক্টটা হচ্ছে কি ফ্যাব্রিক 1, আপনাদের ফ্যাব্রিক 2 আছে, 3 আছে, 4 আছে। মানে অ্যাডভান্স লেভেলের যখন ফ্যাব্রিকে আপনারা সাবজেক্টে যাবেন তখন হচ্ছে বর্তমানে মডার্ন যে মেশিনারিগুলো আছে সেগুলো নিয়ে পড়বেন, আর এগুলো হচ্ছে আমাদের একটু কনভেনশনাল টাইপ। আপনারা ইভেন লুম যে পড়বেন বা সার্কুলার নিটিং মেশিন, ওগুলোর মধ্যেও দেখবেন যে কিছুটা কনভেনশনালের ধাঁচ থাকে, আর 3-4-এ যায় আপনাদের অ্যাডভান্স লেভেলগুলো থাকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখব। ম্যাথটা ইজি, কিন্তু ভুল করে আর কি অনেকে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে টার্মটা সেটা কি ওয়াইন্ডিং ইফিসিয়েন্সি। ওয়াইন্ডিং এফিসিয়েন্সির ক্ষেত্রে কি বলা হচ্ছে? ইট ইজ দ্য পার্সেন্টেজ এক্সপ্রেশন অফ দ্য রেশিও অফ অ্যাকচুয়াল প্রোডাকশন অ্যান্ড ক্যালকুলেটেড প্রোডাকশন। এটার যেই হচ্ছে আপনার ফর্মুলাটা দেওয়া আছে সেটা পড়লেই আপনার ইয়েটা হয়ে যাবে। হ্যাঁ, ওয়াইন্ডিং এফিসিয়েন্সির ফর্মুলা কি? অ্যাকচুয়াল প্রোডাকশন বাই ক্যালকুলেটেড প্রোডাকশন ইন্টু 100। আপনি যদি এটা পড়েন তাইলেই এনাফ। এখন যদি ডেফিনেশন জানতে চাওয়া হয় তাহলে কি করবেন? এই জিনিসটাকেই ডেফিনেশনে লিখবেন যে ওয়াইন্ডিং এফিসিয়েন্সি ইজ এক্সপ্রেসড অ্যাজ পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি? 100। হ্যাঁ, expressed as percentage as the ratio of actual production and calculated production. এই যে অ্যাকচুয়ালটা উপরে লিখলাম, ক্যালকুলেটেডটা নিচে লিখলাম, এই জিনিসটাকেই বলা হয় কি? রেশিও। সো এইটা আপনি চাইলে আলাদাভাবে মুখস্থ না করে থেকেই ফর্মুলা থেকেই বলতে পারেন। আর এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়াল প্রোডাকশনটা অলওয়েজ কী হবে? ছোট হবে, ক্যালকুলেটেড প্রোডাকশনের থেকে ছোট হবে, ঠিক আছে? আর ইফিসিয়েন্সি লসের ক্ষেত্রে একটা ফর্মুলা দেওয়া আছে, এটা জাস্ট একটু মানে মুখস্থ করার বিষয়, ফর্মুলা তো আর বোঝার কিছু নাই। ইফিসিয়েন্সি লসের ক্ষেত্রে কি হবে? ক্যালকুলেটেড প্রোডাকশন থেকে আমরা অ্যাকচুয়াল প্রোডাকশনটা বাদ দিব, নিচে থাকবে ক্যালকুলেটেড প্রোডাকশন, এরপর ওটাকে আমরা 100 দিয়ে গুণ দিব। এখান থেকে কিন্তু ম্যাথ থাকতে পারে, একটা করেন আপাতত, জাস্ট এমনিতে র্যান্ডমলি একটা নাম্বার দিয়ে দেই, করলে দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক ভুল আপনাদের বের হয়ে যাবে, সেক্ষেত্রে পরীক্ষায় আর ভুল করার সম্ভাবনা কমে যাবে। লিখেন যে ফাইন্ড আউট দ্য ওয়াইন্ডিং এফিসিয়েন্সি মানে কোয়েশ্চেনটা একটু লিখে নেন যে ফাইন্ড আউট দ্য ওয়াইন্ডিং এফিসিয়েন্সি হোয়ার দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন ইজ 10। হ্যাঁ, অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 10, আর আপনার ক্যালকুলেটেড প্রোডাকশন হচ্ছে কত? 12।
হুম 83% করেন, দেখি আর কয়েকজনের অ্যান্সার কত আসে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, ক্লাসে। স্যার আমি তো ঠিক বলতে পারলাম না স্যার, সকাল থেকে ক্লাস নিচ্ছি তো কারোর সাথে কথা হয় না। স্যার এটা কি কাউকে বলা হয়েছিল ইমেল দেওয়ার জন্য, নাকি আমি দিয়ে দেবো? আচ্ছা স্যার, তাহলে আমি ক্লাস শেষ করে মনির আপুর সাথে কথা বলে ওই আগের তো ফরম্যাট আছে না, ওইটাই দিয়ে দিব, ওই যে জাস্ট ইম্পোর্টিং টাইম আর এটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা বুঝছি, মনিকেই তো বলবো না ফোন দিতে। আচ্ছা ঠিক আছে স্যার, ওইটাই ক্লাস শেষে আমি ওই যে হুম 5 মিনিটের মতো প্রেজেন্টেশনটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি বলে দেব। আচ্ছা ওকে স্যার, আসুন। আর কত আসছে? 83। সবার কি এটাই আসছে? হ্যাঁ ঠিক আছে, এখন এফিসিয়েন্সি লসটা বের করেন তো। স্লাইডে দেওয়া আছে, দেখা যাবে ম্যাথ চলে আসছে, পরে বলবেন আয় হ্যাঁ স্লাইডে তো কোনো ম্যাথ নাই, ম্যাম ম্যাথ কোথা থেকে দিল। ক্লাস যারা করবে তারা পারবে, যারা ক্লাস করবে না তারা কি পারবে না। 11.16। আচ্ছা হয় নাই তো, নিচেরটা কিন্তু ক্যালকুলেটর 16.6। আচ্ছা বুঝতে পারছেন আপনার এখানে কিন্তু এফিসিয়েন্সি লসের মধ্যে কি ক্যালকুলেটেড প্রোডাকশন থেকে অ্যাকচুয়াল প্রোডাকশনটা বাদ দিবেন, আর নিচে থাকবে কি ক্যালকুলেটেড প্রোডাকশন। না ওইভাবে তো অ্যাকচুয়ালটা আসবে না, যে ফর্মুলাটা আছে সেটা কি করতে হবে, মেনটেন করতে হবে। ঠিক আছে, সবার কি এত আসছে? বুঝতে পারছি। আমি জাস্ট র্যান্ডমলি একটা নাম্বার এখানে দিছি ইজি, যাতে আপনাদের মানে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ পরীক্ষার খাতায় অ্যাকচুয়ালি আপনার হ্যাঁ ছোট বড় নাম্বার থাকবে, হ্যাঁ ওইটাই আর কি কথা, সমস্যা নেই। হ্যাঁ তার মানে আপনাদের স্লাইডে কি ফর্মুলা দেওয়া আছে, ভালো মতো পড়বেন, এখান থেকে ম্যাথ আসার পসিবিলিটি আছে। হ্যাঁ আচ্ছা এখানে একটা ছোট টার্ম আছে, এটা তুলনামূলকভাবে ইজিয়ার, শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট, ব্রড কোয়েশ্চেনের জন্য না। টার্মটা কি? রিলেটেড ফ্যাক্টরস অফ ওয়াইন্ডিং এফিসিয়েন্সি। তার মানে ওয়াইন্ডিং এফিসিয়েন্সির জন্য কোন ফ্যাক্টরগুলো মানে মোটামুটি আর কি রিলেটেড। এখন রিলেটেড ফ্যাক্টরসের মধ্যে আমরা কি দেখব? একদমই ইজি, যে অ্যাকচুয়ালি কোনটার সাথে কোন প্যারামিটারটা আপনার ম্যাচ করে।
মানে থাকে না যে কয়েকদিন আগে আমরা দেখলাম না ব্যালোনিং ইফেক্টের ক্ষেত্রে যে একটা প্যারামিটার যদি বাড়ে সেক্ষেত্রে আরেকটা প্যারামিটার বাড়বে নাকি কমবে, তার মানে হায়ার হইলে ওই প্যারামিটারটা আমার লোয়ার হবে নাকি হায়ার হবে ওই জিনিসটাই। সো এখানে প্রথমেই যেটা দেওয়া আছে সেটা কি স্পিন্ডেল বা ড্রাম স্পিড। একটু আগে আমরা ওয়াইন্ডিং মেশিনে যে ছবিটা দেখলাম ওখানে উপরে যে প্যাকেজটা থাকে তার নিচে কালো কালারের একটা অংশ থাকে না, ওইটার নাম হচ্ছে কি ড্রাম, ঠিক আছে। এখন এই ড্রামের স্পিডটা যদি বেশি হয় তাহলে ওয়াইন্ডিং এফিসিয়েন্সি কি হবে, বেশি হবে। মানে ড্রামটা যদি আমার দ্রুত ঘুরে আমার সুতাটাও কি বেশি জড়াবে, ঠিক আছে। এরপর বলা হচ্ছে কি ইয়ার্ন কাউন্ট, ইয়ার্ন কোয়ালিটি। ইয়ার্ন কাউন্টের ক্ষেত্রে বলা হচ্ছে ইয়ার্ন কাউন্ট ইজ প্রপোর্শনাল টু ওয়াইন্ডিং এফিসিয়েন্সি। এখানে ম্যাক্সিমামই হচ্ছে প্রপোর্শনাল বলতে কি বোঝাচ্ছে, সমানুপাতিক। মানে ইয়ার্ন কাউন্টটা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার ওয়াইন্ডিং এফিসিয়েন্সিটা কি হবে, বেশি হবে। ইয়ার্ন কোয়ালিটি, ইফ দ্য ইয়ার্ন কোয়ালিটি ইনক্রিজ ওয়াইন্ডিং এফিসিয়েন্সি ইজ অলসো ইনক্রিজ, if the worker efficiency increase then the winding efficiency is also increase। তার মানে প্রথম চারটা পয়েন্টে আপনি দেখবেন কি প্রপোর্শনাল, একটা হচ্ছে আরেকটার প্রপোর্শনাল। সো আমি সাজেস্ট করব যে প্যারামিটারগুলো আছে, যে পয়েন্টগুলো আছে এগুলো মেমোরাইজ করবেন। প্যারামিটারগুলো যদি মেমোরাইজ করেন ভিতরেরগুলো আপনারা কি নিজের মতো বানায় লিখতে পারবেন। আচ্ছা, এরপরে আছে কি ওয়ার্ক লোড পার ওয়ার্কার। If the workload increase then the winding efficiency will decrease। এটা আপনারা নিজেদের দ্বারাই একটুখানি চিন্তা করেন যে অনেক সময় থাকে না যে আপনাদের একই সাথে অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে প্রেজেন্টেশন, ল্যাব রিপোর্ট সব হয়। হ্যাঁ, তো ধরেন একদিনে যদি আমি হচ্ছে একটা ক্লাস টেস্ট নিই, আপনারা যে E4টা দিয়ে পরীক্ষা দিতে পারবেন, আপনাদের একদিনে যদি ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট সব থাকে, পরীক্ষা দিবেন ঠিকই কিন্তু এফিসিয়েন্সিটা কি হবে, কম হবে, ঠিক আছে, লোডের উপর ডিপেন্ড করে। আর ওইটা বলে লাভ নাই, আপনাদের একদিনে একটা সিটি থাকলেও আপনারা এফোর্ট দেন না, তাই না? একদিনে একটা ল্যাব রিপোর্ট থাকলেও আপনারা এফোর্ট দেন না। আচ্ছা, এরপর হচ্ছে কি মেইনটেনেন্স অ্যান্ড ওভারহোলিং। ইফ দ্য মেইনটেনেন্স অ্যান্ড ওভারহোলিং অফ মেশিন ইজ নট কারেক্ট দেন ওয়াইন্ডিং এফিসিয়েন্সি ডিক্রিজ বা লো। মেইনটেনেন্স বলতে কি বোঝায়, যে কোনো মেশিনের ক্ষেত্রে আপনার মেইনটেনেন্স করতে হয়। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের যে মেশিনারিগুলো আছে সেগুলোতে ধরেন আপনার অয়েলিং করতে হয়, লুব্রিকেটিং করতে হয়, তারপর ইয়ার্ন যে মেশিনে আপনার হচ্ছে প্রসেসিং করে সেখানে দেখবেন অনেক ফ্লাই ফাইবার হয়, ইয়ার্নের ওই যে ডাস্টগুলো কিন্তু থেকে যায় মেশিনে। সো এগুলো যদি আমরা প্রপারলি ক্লিন না করি পরবর্তীতে ইয়ার্নের কোয়ালিটিতে হ্যাম্পার হয়। এই জিনিসটাকে বলা হচ্ছে কি মেশিন মেইনটেনেন্স অথবা ওভারহোলিং। এই মেইনটেনেন্স আর ওভারহোলিংটা যদি আমরা প্রপারলি না করি তাহলে ওয়াইন্ডিং এফিসিয়েন্সিটা কী হবে, কম হবে। আচ্ছা, পাওয়ার ফেইলার, এটাও তো আমরা বুঝি যে একটা মেশিনের পাওয়ার যদি বারবার ফেল করে সেক্ষেত্রে ওয়াইন্ডিং এফিসিয়েন্সিটা কমে যাবে। এরপর হচ্ছে ক্রিলিং টাইম, ডফিং টাইম, এটাও আমরা একটু আগে দেখলাম, দুইটাই সেম। মানে ক্রিলিংয়ে যদি সময় বেশি লাগে ওয়াইন্ডিং এফিসিয়েন্সি কী হবে, কম হবে। আবার একইভাবে ডফিংয়েও যদি সময় বেশি লাগে ওয়াইন্ডিংয়ের এফিসিয়েন্সিটা কী হবে, কম হবে। সেম জিনিসটাকে আমি উল্টাভাবে বলতে পারি না যে আমাদের ক্রিলিংয়ে যদি সময় কম লাগে তাহলে কি হবে, ওয়াইন্ডিং এফিসিয়েন্সিটা বাড়বে। আবার ডফিংয়ে যদি কম লাগে তাহলে আমাদের ওয়াইন্ডিং এফিসিয়েন্সিটা বাড়বে। ওই সেম জিনিসই জাস্ট ওরা কী করছে, দুই জায়গায় দুইটা প্যারামিটারে দেখাইছে। বাট এটার জন্য ভুল হবে না, আপনি জাস্ট চিন্তা করবেন অ্যান্টি প্রপোর্শনাল আর তাইলেই হবে। এখন কোনটা মোর হইলে কোনটা লেস ওইটাতে ফ্যাক্ট না, যে কোনো একটা মেনশন করলেই হবে, ঠিক আছে। তার মানে এখানে অলমোস্ট কয়টা 8-9টার মতন পয়েন্ট আছে। পয়েন্ট যার যেটা ভালো লাগে, এটার মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই, 4-5 মার্কের জন্য আর কি। তো আপনার হচ্ছে যে কোনো 4টা বা 5টা পয়েন্ট ভালোভাবে মেমোরাইজ করবেন যাতে করে ভিতরের এক্সপ্লেনেশনটা সহ লিখতে পারেন। ওকে, কোয়েশ্চেন হতে পারে যে ডেসক্রাইব দ্য রিলেটেড ফ্যাক্টরস হুইচ ইজ ইন দ্য টার্ম অফ ওয়াইন্ডিং এফিসিয়েন্সি, ঠিক আছে, বা ধরেন হুইচ ফ্যাক্টরস আর রিলেটেড টু দ্য ওয়াইন্ডিং এফিসিয়েন্সি। তার মানে রিলেটেড ফ্যাক্টরস নিয়ে যদি আপনি কোয়েশ্চেনে কিছু দেখেন তাহলে কি করতে হবে, এগুলা এক্সপ্লেন করতে হবে।
সো ওই যে বললাম শর্ট কোয়েশ্চেনের জন্য আসতে পারে। সো এখানে 9টা পয়েন্টে যে পড়তে হবে ওরকম না, মিনিমাম 5টা পয়েন্ট মেমোরাইজ করে রাখেন যাতে করে ভিতরের কি এক্সপ্লেনেশনটা সহ পড়তে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আসলে লেকচার ওয়াইজ ওইভাবে 1 2 3 দেওয়া, ওটা নিয়ে ভয় পাওয়ার কারণ নাই, এটা আমাদের ওয়াইন্ডিংয়েরই একটা টার্ম। এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, যে প্যাকেজ ড্রাইভিং। আজকে একটু ম্যাথ দেখাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আচ্ছা, এখানে ম্যাথে কি বলা আছে দেখেন তো। একটা ম্যাথ করাবো, আরেকটা ম্যাথ হচ্ছে কি করব, অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব। বাড়ির কাজ বলতে তো আর কিছু নাই, ওইটাই আনবেন, ওইটাই আপনাদের কি অ্যাসাইনমেন্ট। হোমওয়ার্কে তো ভাই কোনো নাম্বার নাই, শুধু শুধু হোমওয়ার্ক দিয়ে আমার লাভ আছে? ওইটাই একটা পেজে করে সামনে কভার পেজ দিয়ে দিবেন, ওইটাই কি অ্যাসাইনমেন্ট। বা আপনারা কি বাড়িতে কোনো কাজ করেন? আপনারা তো বাড়িতে কাজ করেন না, ওটা বাড়ির কাজ নয়, ওটা হচ্ছে অফিসের কাজ, তাই না? অফিসে বসে যারা জব করে তারা হচ্ছে অফিসে বসে বসে করবে, সেটাই তো বললাম। হয় অফিসে বসে করবেন, নাহলে ওই যে ক্লাসরুমে বসেই করবেন। পরের দিন আমি যদি ডেডলাইন দেই, ভার্সিটিতে এসে বাইরে বসে লেখা শুরু করবেন। বাড়িতে আপনারা জীবনে সব কাজ করেন না, সেটাই। আচ্ছা আসি, হ্যাঁ আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে কয়েকটা প্যারামিটার। কি কি প্যারামিটার দেওয়া আছে? প্রোডাকশন অফ ওয়াইন্ডিং কত দেওয়া আছে? 560 ইয়ার্ডস পার মিনিট পার ড্রাম। এরপরে দেওয়া আছে কি ইয়ার্ন কাউন্ট 24 এনি, নাম্বার অফ ড্রাম দেওয়া আছে 15, ওয়েট অফ ইয়ার্ন দেওয়া আছে কত? 500 পাউন্ড। ক্যালকুলেট করতে বলছে কি টাইম। এখন আসলে টাইমটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, এটা হচ্ছে ওই যে ছোটোবেলায় আমরা ঐকিক নিয়মে করতাম না, অনেকটা সেরকম, বাট আমি আপনাদেরকে একটু ধরাই দিচ্ছি যে কিভাবে করবেন। তো শুরুতেই আমরা যেটা করব যে কাউন্টটাকে একটু ভেঙে নিব। কাউন্ট সম্পর্কে আইডিয়া আছে? 24 কাউন্ট বলতে কি বুঝেন বলেন তো? সরি 24 এনি। আগে আসি হচ্ছে এনি জিনিসটা কি। আই এনি বলতে কি বুঝেন? এনি 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 হচ্ছে কি ইংলিশ কাউন্ট, তাই না? সামনের ফ্যানটা একটু দিয়ে দেন তো, বেশি ঠান্ডা হচ্ছে না। ইয়ে পিছনের কি ইয়ে নাকি খোলা নাকি? আই পিছনে বলেন। কাউন্ট বলতে কি বুঝি? এক এনি সমান কি? হ্যাঁ ওটা তো বুঝছি, কিন্তু ইংলিশ কাউন্ট কি? কাছাকাছি গেছেন, কিন্তু হচ্ছে মানে একটু ইনফরমেশনে গ্যাপ আছে। সবাই একটু ক্লিয়ারলি দেখেন, হ্যাঁ আপনারা হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1 কোর্সটা আছে না, ওখানে কাউন্ট নিয়ে ডিটেলসে পড়বেন। আমি জাস্ট আমার কোর্সের এই টার্মটুকু এখানে বুঝাই দিচ্ছি। প্রথমত বুঝতে হবে কাউন্ট জিনিসটা কি। কাউন্ট হচ্ছে একটা নাম্বার, যেটা কিনা ইন্ডিকেট করে ওই সুতাটার কোর্সনেস অথবা ফাইননেস। মানে একটা সুতা সেটা চিকন নাকি মোটা, এটা আমি কিসের মাধ্যমে বুঝবো? যে নাম্বারের মাধ্যমে বুঝবো, সেটাই হচ্ছে ইয়ার্ন কাউন্ট। এখন আমাদেরকে প্রথমে জানতে হবে এক এনি বা এক ইংলিশ কাউন্ট মানে কি। এটা হচ্ছে ফিক্সড, হ্যাঁ এই প্যারামিটারগুলো কি ফিক্সড। আমরা যেরকম জানি যে 100 মিটারে কি 1 কিলোমিটার, এরকম এক এনি সমান এটা ফিক্সড। আর এখানে কি বোঝানো হচ্ছে? 840 ইয়ার্ডসের যতটা হ্যাঙ্কের ওজন হবে কি, কিছু লিখি নাই তো গোল্লা দিয়ে রাখছি। 840 ইয়ার্ডস, 840 ইয়ার্ডস
840 ইয়ার্ডসের যতটা হ্যাঙ্কের ওজন হবে কত? 1 পাউন্ড। এখন কতটা হ্যাঙ্কের ওজন জানি না, এটা হচ্ছে এনির নাম্বার যত হবে তত। এখন আমি যদি বলি 20 এনি, তাইলে জিনিসটা কি হবে? 840 ইয়ার্ডসের 20টা হ্যাঙ্কের ওজন হবে 1 পাউন্ড। আমি যদি বলি 24 এনি, 840 ইয়ার্ডসের 24টা হ্যাঙ্কের ওজন হবে 1 পাউন্ড। হ্যাঙ্ক বলতে কি বোঝায়? হ্যাঙ্ক মানে হচ্ছে গোছায়, যে ইয়ার্নগুলো এরকম একটা গোছা আকারে থাকে না। এখন ধরেন ইয়ার্নের দৈর্ঘ্যটা ফিক্সড, ওজনটাও ফিক্সড, শুধু হ্যাঙ্কটা কি হবে? চেঞ্জ হবে। এখন আমাকে বলেন যে 840 ইয়ার্ডসের 20টা হ্যাঙ্কের ওজন যদি 1 পাউন্ড হয়, আবার 840 ইয়ার্ডসের 24টা হ্যাঙ্কের ওজন যদি 1 পাউন্ড হয়, কোন সুতাটা চিকন আর কোনটা মোটা? ওজন ধরেন এটার ওজনও হচ্ছে 1 পাউন্ড, এটার ওজনও 1 পাউন্ড, কিন্তু কোনটা চিকন কোনটা মোটা এটা আমি কিভাবে বুঝবো? এক্স্যাক্টলি, এই 24টা হ্যাঙ্ক যেটা হয়েছে সেটা বেশি চিকন, এটা আমি কিভাবে বুঝলাম? আর পিছনে কথা বলতেছি কে? লেন্থ বেশি নাই, লেন্থ কিন্তু ফিক্সড 840। 24টা হ্যাঙ্ক, 24টা হ্যাঙ্ক বলতে কি ওখানে হ্যাঙ্কের সংখ্যা বেশি, ঠিক আছে, এতটুকু। আর 20টা হ্যাঙ্ক বলতে সেখানে হ্যাঙ্কের সংখ্যা কম। এখন ধরেন চিকন জিনিসের কি, ধরেন চিকন জিনিস যেটা, সেটা কয়েকটা মিলে যে ওজন হবে, ধরেন চিকন মানুষ 2টা মিলে যে ওজন হবে, মোটা মানুষের একাই কি সেই ওজন। বুঝতে পারছি? তার মানে কি ব্যাপারটা হচ্ছে, যেই সুতার ক্ষেত্রে হ্যাঙ্কের পরিমাণটা বেশি সেই সুতাটাকে চিকন, এই জন্যই ওখানে কি লাগছে? বেশি লাগছে। ধরেন চিকন মানুষ 2 জন, তাহলে এখানে কি সংখ্যাটা 2 না, কিন্তু মোটা মানুষ 1 জন। আপনারা কি আবার মাইন্ড করতেছেন নাকি? আমি হ্যাঁ, এখন চিকন মানুষ 2 জন, তাহলে এখানে নাম্বারটা কি বেশি না? আর মোটা মানুষ 1 জন, কিন্তু নাম্বারটা কিন্তু কম, ঠিক আছে? তো আপনারা এটা আসলে ডিটেইলে শিখবেন কোথায়? ইয়ার্নে। বাট আমার কোর্সে আসলে এত ডিটেলস নাই। আমার কোর্সের কাজ হচ্ছে জাস্ট এটা, 824 কাউন্ট মানে কি, সরি 24 কাউন্ট মানে কি? 24 কাউন্ট মানে হচ্ছে 840 ইয়ার্ডসের 24টা হ্যাঙ্কের ওজন হবে কত? 1 পাউন্ড। সবসময় মনে রাখবেন 840 ইয়ার্ডসও ফিক্সড, 1 পাউন্ডও ফিক্সড। এখন আপনার পরীক্ষার কোয়েশ্চেনে যদি থাকে 30 এনি, তাহলে কি হবে? পরীক্ষার কোয়েশ্চেনে যদি 30 এনি থাকে তাহলে কি হবে? হ্যাঁ, 840 ইয়ার্ডসের 30টা হ্যাঙ্কের ওজন হবে যত তত। বুঝতে পারছি এটা? এখন এই জিনিসটাকে আমরা যদি একটু সাজায় লিখি, কিভাবে লিখব? 24 এনি মিনস হ্যাঁ, আচ্ছা বোঝার চেষ্টা করেন। এতক্ষণ আমরা কি বলছি যে 840 ইয়ার্ডসের 24টা হ্যাঙ্কের ওজন কত? 1 পাউন্ড। ওই জিনিসটাকে আমি এখানে জাস্ট উল্টা করে লিখছি যে 1 পাউন্ডের মধ্যে কতটুকু আছে? 840 × 24 ইয়ার্ডস। এখন আমার কোয়েশ্চেনে কত পাউন্ড দেওয়া আছে দেখেন তো? ওয়েট অফ ইয়ার্ন 500। তাহলে এখানে আমি কি করব? 500 পাউন্ড অফ ইয়ার্ন কন্টেন্টস, এটা কি হবে? গুণ হবে নাকি ভাগ হবে? গুণ হয়ে যাবে, ঐকিক নিয়মের অঙ্ক। হ্যাঁ, 840 × 24 × 500। ঠিক আছে, এটাকে এখানে বের করার দরকার নেই, কারণ আমাদের ম্যাথ আরও কি বাকি আছে। আচ্ছা, এরপরে দেখেন প্রোডাকশন অফ ওয়াইন্ডিংটা কত দেওয়া আছে? 560 ইয়ার্ডস পার মিনিট পার ড্রাম। এটা মানে কি 560 ইয়ার্ডস কয় মিনিট? 1 মিনিটে কয়টা ড্রাম? একটা ড্রাম।
এই জিনিসটা হচ্ছে আমরা এখানে একটু সাজায় লিখবো। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। 560 ইয়ার্ডস অফ yarn to wind in 1 drum needs 1 minute। কি লিখলাম যে 560 ইয়ার্ডসের ইয়ার্নকে একটা ড্রামে পেঁচাইতে আমার সময় লাগে কতক্ষণ? 1 মিনিট। এটা কিন্তু আপনি কি কোয়েশ্চেনেই পাবেন, ঠিক আছে? এখন আমাকে বলেন যে কোয়েশ্চেনের ড্রামের সংখ্যা কয়টা দেওয়া আছে? 15টা। তাহলে এখানে আমার কত হবে? 1 বাই হ্যাঁ, এখানে আমি লাস্টে মিনিট কেন রাখছি? কারণ আমার কোয়েশ্চেনের টাইম চাইছে, আমার বের করতে হবে টাইম। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, কোয়েশ্চেনে যদি আপনার ড্রাম বের করতে বলে তাহলে কি করবেন? হ্যাঁ, টাইমটা আগে রেখে ড্রামটা কই পাশে রাখবেন। এখন আমি এখানে কি লিখবো? এই যে এটা লিখবো, এত ইয়ার্ডস 24 ইন্টু এটা কত হবে? উপরে চলে যাবে না? 24 ইন্টু এখন বলেন কত আসে? বুঝতে পারছি ম্যাথটা। জাস্ট কিছুই না, দুইটাই স্টেপ। প্রথমে মনে রাখবেন কাউন্ট যেটা থাকবে ওটাকে ভাঙাবেন, আর সেকেন্ডে কি করবেন? ওয়াইন্ডিংয়ের যে প্রোডাকশনটা থাকবে ওটাকে ভাঙাবেন, ঠিক আছে? দুইটাই স্টেপে আপনার ম্যাথটা চলে আসবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে কোয়েশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে। এমন হতে পারে যে এখানে টাইম, হ্যাঁ, এমন হতে পারে কোয়েশ্চেনের টাইম দেওয়া আছে, আমি ড্রাম জানতে চাইছি। ওকে, কত আসে দেখেন তো অ্যান্সারটা। ম্যাথ থেকে কিন্তু কোয়েশ্চেন থাকবে, বারবার বলতেছি, ম্যাথ করায়ও দিচ্ছি। এর আগের বারে আপনাদের তো এক ম্যাথ এক্সামে আমি ডিউটিতে পড়ছিলাম, পড়ে তো আমি অবাক হয়ে গেছিলাম। আপনারা স্ট্যাটিস্টিক্সে, হ্যাঁ 1200 মিনিট, তাই না? আপনারা চাইলে এটাকে মিনিটেও রাখতে পারেন, আওয়ারেও নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটাই থাক, সমস্যা নেই। এখন আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, বাড়ির কাজ দিব বা অফিসের কাজ দিব। হ্যাঁ, ওটা কি করবেন? করে নিয়ে আসবেন, কভার পেজ দিবেন। আমি মিডের একটা অ্যাসেসমেন্ট হিসেবে এটা রেখে দিব, ঠিক আছে? কারণ মিডের আগে আসলে আমরা ক্লাস পাচ্ছি কয়টার? সম্ভবত 2টা, সম্ভবত। সো আমি আসলে ক্লাস টেস্ট নিতে চাইছিলাম, বাট ক্লাস টেস্ট নেওয়া মানে কি আমার একটা ক্লাস মিস। এই জন্য আমি এমন একটা কথা না, এই জন্য এমন একটা কাজ দিতেছি যেটা আপনি বাসা থেকে করে নিয়ে আসবেন, টাইম ওয়েস্ট হবে না, কিন্তু এটার জন্য কি পাবেন? মার্কস পাবেন। বুঝছি? কেউ যদি না দেয় তাহলে কি মার্কস 0। সবার অ্যান্সার কি 1200 আসছে? অ্যান্সার হচ্ছে 1200। মিনিট থেকে যদি আছে ঘন্টা যেতে হয়, নিচে কি 60 দিয়ে ডিভাইড করে দিতে হবে? এটা দেওয়া লাগবে নাকি না দিলেও? না, ম্যান্ডেটরি না, ঘন্টায় যাওয়ার দরকার নেই, আপনি মিনিটেই রাখেন, ঠিক আছে? কিন্তু যদি কেউ ঘন্টায় যাইতে চান 60 দিয়ে ভাগ করবেন। আচ্ছা, এই ম্যাথটা তুলেন, এটা হচ্ছে কি, খাতায় তুলেন, ইয়ে করেন। এই ম্যাথটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। দেখেন কি দেওয়া আছে, আমি জানি না। এটা হচ্ছে আপনাদের একটা গ্রুপ আছে না, ওই গ্রুপে দিয়ে দেন। এটা হচ্ছে হোমওয়ার্ক, সাবমিশন হচ্ছে নেক্সট ফ্রাইডে। এটা করতে ভাই, সরি অ্যাসাইনমেন্ট
আপনাদের হচ্ছে এটা করতে কি 5 দিন সময় লাগবে না, 7 দিন লাগবে না। আপনারা চাইলে আজকে এখানে বসেই একটা ইয়েতে কি বলে এটাকে অফসেট পেপারে হচ্ছে করে রাখতে পারেন। নেক্সট দিন শুধু কভার পেজ দিবেন। নেক্সট দিন যদি আমাকে কেউ না দেন আমি আর নিব না। আর যারা সঠিকভাবে করে দিতে পারবে 10-এ 10। আজকে নিব না, আমি নেক্সট ক্লাসে নিব। করেন সবাই, যদি পারেন আজকে করেন, কভার পেজটা দিয়ে হচ্ছে নেক্সট উইকে সাবমিশন করবেন। আমি তো বলতেছি এটা যদি কেউ সাবমিট করেন 10-এ 10। কারণ আমি আপনাদের মিডে কিন্তু কোনো ক্লাস টেস্ট নিতে পারতেছি না, ঠিক আছে? মিডে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট নিচ্ছি আপাতত, যদি সম্ভব হয় আরেকটা নিব, আর না হলে এটাতেই মার্কস। এই আপনারা হচ্ছে অ্যান্সার আমি জানি না, সমস্যা নাই। করেন 13 আর 14 ব্যাচের সিআর যে আছেন একটু গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন। একটাই তো গ্রুপ না আপনাদের, ওখানে এটার কোয়েশ্চেনটা দিয়ে সাবমিশন ডেট সহ দিয়ে দিবেন। হ্যাঁ, আর লেট সাবমিশন নট অ্যালাউড এটাও মেনশন করে দিবেন।